হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো যেমন কথা বলছিলাম ঠিক সেরকমই কাজ। সো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম হচ্ছে আমাদের একটা রিভিশন ক্লাস, আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের উপরে। চ্যাপ্টার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। সো আশা করি চ্যাপ্টারটা অনেকের ভালো পড়া আছে। আমি রিভিশন সংক্রান্ত কিছু কথা বলবো, আর এই টপিকের মানে এই অধ্যায়ের কি টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, আর কিছু ম্যাথ করার ট্রাই করবো। যদি আশা করি দেখো ভিডিওটা, যদি তুমি পেরে থাকো এগুলো ওকে, আর যদি না পেরে থাকো তাহলে ভিডিওটা দেখো, ক্লাসটা করো, ক্লাসটা করার পর নোট করে ফেলো, নোট করার পরে তোমার কাছে যে বই আছে সেটা এক্সাম দিয়ে দাও নিজে নিজে। আর যদি বলো যে ভাই আমাদের কোর্সের সাথে আমি ইনক্লুড হয়ে এক্সাম দিতে চাই, সো আমাদের পেড বেসটা লঞ্চ হবে, সেখানে লঞ্চ হয়ে কিন্তু তুমি ফুল একটা এক্সাম বেসে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবে, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট সব কিছু কিন্তু পেড বেসে ইনক্লুড করা আছে। ওকে, সো শুরু করা যাক। সো আজকের ক্লাসটা আমরা শুরু করবো হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা। সো কাজ ক্ষমতা শক্তিতে আসলে আমাদের কী কী পড়া লাগে, যেহেতু আমি রিভিশন ক্লাস, সো আমি কিছু বেসিক আলোচনা করব, কিছু ম্যাথ আলোচনা করব, অর্থাৎ অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি কী কী লাগবে। মোটামুটি কয়েকটা টপিকের উপর ভালো বেস থাকলে কিন্তু হয়ে যাবে। ওকে, সো এখানে টপিকটা আমার কী কী আছে, টপিকের মধ্যে আমরা এখানে কী জানি, তিনটা জিনিস আছে। ঠিক আছে, টপিকের মধ্যে আমার কি আছে, কাজ ক্ষমতা শক্তি। টপিকের মধ্যে হচ্ছে আমার কাজ, হচ্ছে আমার পাওয়ার, হচ্ছে আমার কি এনার্জি। ঠিক আছে, যা নোট করার প্রয়োজন আছে তা নোট করে ফেলবো। ওকে, সো কাজের জায়গা থেকে আমরা যে সকল পড়ালেখা করতাম বা যেটা পড়ালেখা করবো, কাজ সময় আমরা কি জানতাম, এফ ডট এস। ঠিক আছে, বল স্মরণের গুণফল কি, বল স্মরণের গুণফল হচ্ছে কি কাজ, এবং কাজ একটা কি রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হবে, যদি স্কেলার তো আমরা একটা ডট দিলাম, এটা আমরা কি লিখতে পারি, এফ এস কস থিটা। ওকে, সো পাওয়ারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পাওয়ার হচ্ছে একক সময় যতটুকু কাজ করা হয়, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সময় আমরা কি লিখতে পারি, এফ এস ডিভাইড বাই টি। এখানে এফ সময় আমরা কি লিখতে পারি, এফ ইন্টু এস বাই টি। এস বাই টি এর পরিবর্তে আবার লেখা যায় কি, এফ ইন্টু ভি। ঠিক আছে, তার মানে কি কাজের একক যদি আমরা একটা লিখি, নিউটন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সরি ক্ষমতার, সো ক্ষমতার আরেকটা পোর্শনটা হচ্ছে কি পাওয়ার, এটার আরেকটা একক হচ্ছে কি নিউটন মিটার পার সেকেন্ড, অথবা এটা সূত্র হচ্ছে এফ ইন্টু পি। এই এফ হচ্ছে বল, ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ। ওকে, তাহলে দেখো সূত্রটা কি ডিরাইভ করলাম। সেখানে আমরা একটা কাজ করতে পারি, এফ সমান আমরা লিখতে পারি এম জি এইচ ডিভাইড বাই টি। এটা কিন্তু ক্ষমতা। ওকে, এককটা কি ওয়াটে। আর যদি হর্স পাওয়ার লিখি, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। ঠিক আছে, এটা এমসিকিউ। এবার এনার্জি, এনার্জির ক্ষেত্রে আমরা যে ম্যাথ করবো দুই সেগমেন্টের, সো কি কি ম্যাথ করবো, একটা হচ্ছে কি গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার। ওকে, আরেকটা হচ্ছে কি ইপি ইকুয়ালস টু এম জি, মানে কি বিভব শক্তি। ওকে, এ হলো আমার ফর্মুলা। এখন ফর্মুলা বেসড কিছু অঙ্ক আমরা দেখবো, আর কিছু টপিক দেখে ট্রাই করবো। ফার্স্টলি যদি আমরা কাজটারই এনে পড়াশোনা করি, দেখো টপিকটা যখন আমরা কাজ হয়, তো কাজ সময় আমরা কি কি জানতাম, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। ঠিক আছে, এফ ডট এস যেটাকে আমরা লিখতাম কি এম এস, অথবা লিখতাম কি এম জি এইচ, তাই না? কিন্তু এটাকে যদি আমরা উপাংশে ভাগ করি, অর্থাৎ আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগে বলের দিকে যে সরণ ঘটে, ঠিক আছে, তা হচ্ছে কি আমার কৃত কাজ। তাহলে আমার কি কৃত কাজ, তার মানে কি বল যেদিকে প্রয়োগ হবে সরণ সেদিকে হতে হবে। বাই চান্স মনে করো আমার এই বস্তুটার ক্ষেত্রে বল প্রয়োগ করতে, এখানে বস্তুটা গেছে কোথায়, জ্বর কথা চলে এই পাশে, চলে গেছে কোথায় এই জায়গায়, তাহলে বল প্রয়োগের দিক থেকে সে কতটুকু সরে গেছে, থিটা কোণে সরে গেছে। তোমার কাজের ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। ঠিক আছে, এফ এস কস থিটা।
এখন একটা প্রবলেম যদি আমি সলভ করতে চাই, ধরো আমার 10 নিউটন বল প্রয়োগে সরণ ঘটা হলো 5 মিটার, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। কৃত কাজ কত? তাহলে কৃত কাজ কত আমরা কি জানতাম? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যেহেতু অ্যাঙ্গেলে সরে গেছে সেখানে এফ এর ভ্যালু বসাবো, এস বসাবো, মানটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তুমি একটা করে ফেলবা। যে মনে করে একটা কোণা আছে, এটা কোণার উপর একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? বলের ভ্যালু -2i প্লাস 3j প্লাস k 4k। ওকে, এত নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটা কি একটা সরণ ঘটে। কি ঘটে? এই কোণাটার একটা সরণ ঘটে। এই কোণাটির সরণ ঘটে। সরণ ঘটে কোন থেকে কোথায় জানো? পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্টটা কেমন? 3 -4 -2 বিন্দু থেকে কোথায় সরণ ঘটে? -2 3 5। সেটা একটা অ্যাডভান্স অঙ্ক, যারা উচ্চ প্রিপারেশন জিএসটি টেস্টিং প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? এবং এগ্রিও কনসেপচুয়াল না, এবং থিওরিটিক্যালি এগুলো সলভ করতে হবে। সো দুইটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুতে কি হয়? স্থান পরিবর্তন হয় বা কি সরে যায়, ঠিক আছে? বা ধরো স্থান পরিবর্তন হয়। তাহলে এখানে বলতে কৃত কাজ কত? এই প্রবলেমটা সলভ করতে পারবো কিভাবে? দেখো তো, দুইটা আলাদা আলাদা বিন্দু আছে, তাই না? সো অবস্থান ভেক্টর অনুযায়ী এই দুইটার মধ্যে ডিস্টেন্স হবে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ। ওকে, সেখানে যেটা করতে পারি শেষ বিন্দু কেন -2 3 5। সো যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি না? -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। যেহেতু দূরত্ব নির্ণয় করবো, আমরা কি সূত্রে মাইনাস, তাহলে এখানে কি থাকবে? প্লাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, তাহলে এখানে দেখো -2i প্লাস 3j প্লাস 5k মাইনাস 3i প্লাস 4j প্লাস 2k। এখানে এরপর আমরা কি হবে দেখো, প্লাস -5, তাই না? সো -5i আসলো, এখানে 4 3 7 যে 7। ওকে, এখন এটা তো আমার ভ্যালু বের করতে হবে। এটা আমি কি ডিস্টেন্স বের করলাম? এটা ডিস্টেন্স বের করলাম। এটা যদি ভ্যালু বের করি তাহলে 25 প্লাস কি 49 প্লাস 50। এটা কীভাবে আসলো? মান কি আমরা কি জানি? সহগের স্কোয়ার রুট হবে, ঠিক আছে? ভ্যালু আসবে, তাই না? এটা বাদে যেহেতু আমার ডট কোণ আছে, আমরা এটাতে করতে পারি, কিন্তু এখানে থিটা দেওয়া নেই, কি নাই? থিটা দেওয়া নেই, ওই কারণে আমরা কি ফর্মেট আঁকাবো না। আমরা কোন ফর্মেট আঁকাবো? আমরা আঁকাবো ডট কোণ, ঠিক আছে? কারণ কি ডট কি বলে? ডট গুণফল, ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট কি বলে? এটা ভেক্টর এসে নর্মাল সহগের গুণফল করলে হয়ে যায়। সো দেখো, আমরা মানে না আগে আমরা আগাবো কোথায়? আমার এফ এর মান কত ছিল? -2i প্লাস 3j প্লাস 4k। যে ভ্যালুটা আমরা বের করতে সেটা হচ্ছে কি -5 প্লাস 7j প্লাস 7k ডট -5i প্লাস 7j প্লাস 7। সেটা সিম্পলিফাই করলে কি হয়? সিম্পল, মাইনাস মাঝে প্লাস, 5 দুগুণে 10, প্লাস 7 21, প্লাস 7 28। আচ্ছা, কত 4 টাকা না 49। ওকে, বুঝতে পারছি যে কোন মোমেন্টে কী করবো, ঠিক আছে? এখানে কি নাই, এখানে থিটা নেই, সো এখানে অ্যাপ্লাই করলাম কি এফ এস ডট এস। যদি থিটা থাকতো তাহলে আমরা কী করতাম? এফ এস কস থিটা, যেখানে এফ এর আলাদা ভ্যালু বের করতাম, এস এর আলাদা ভ্যালু বের করতাম, ঠিক আছে? থিটা দেওয়া থাকতে হবে। আশা করি এই টাইপটা অ্যাডভান্স টাইপটা বোঝা গেছে। ওকে, সো এখন যদি আমরা আরেকটা প্রবলেম দেখি,
প্রবলেমটা এটা সিম্পল একটা প্রবলেম। ধরো যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? বলের ভ্যালুটা হচ্ছে 9 minus 2j plus 2sk নিউটন। ওকে, এখন এই বস্তুটা স্মরণ করছে কি 2y plus 2j minus k নিউটন। লেখানো বলছে কৃত কাজ করতে, ঠিক সেম, তাই না? কী করবো, এটা ডট গুণ করবো, সলভ হয়ে যাবে। আশা করি এটা সলভ করতে পারবো, ঠিক আছে? এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার 12 জন, ঠিক আছে? অ্যান্সারটা করলে আমার 12 জন। সো মিলাই নেবা, ক্লাস করার পরে ক্লাসের নোটটা পারলে আমাদের গ্রুপে পেজে আপলোড করে দিতে পারো, ঠিক আছে? এই হলো আমার কাজ সংক্রান্ত একটা টপিক। এবার তোমাদের যদি আমরা একটা কেস বুঝাই, যদি আমরা একটা সরল দোলক নিয়ে কাজ করি, সেই টপিকটা দেখি। সরল দোলকে কি কাজ হবে? সরল দোলকের কনসেপ্টটা কেমন? হ্যাঁ, আচ্ছা, আমার দোলক কোথায় নিয়ে আসছে? সার্টেন একটা পয়েন্টে সরাইছি, তাই না? এটা হচ্ছে আমার কি বিস্তার। এখানে আমরা কি করছি, সরাই দিছি। ধরি এখানে কি থিটা কোণে আছে, এখানে একটা কোণ থাকবে, কি থিটা কোণে আমার সরে যাবে। ওকে, থিটা কোণে সরে গেছে। সেখানে যে বস্তুটা ক্রিয়া করতেছে, বস্তু এখানে টান বল ক্রিয়া করে, বস্তুর ওজন ক্রিয়া করে কোথায়? নিচের দিকে। বস্তুর ওজন সরাসরি নিচের দিকে, ডাবল এমজি। সো কোণের সাথে যেটা থাকে সেটাকে আমার আনুভূমিক। সো আনুভূমিক দিকে কোন পাশে থাকে? কস থিটা। সেখানে আমরা কি লিখতে পারি? এমজি কস থিটা। সো লম্ব বরাবর কোন পাশে থাকে? এমজি সাইন থিটা, মানে সাইনের পাশে এমজি সাইন থিটা। তো দেখো তো, বস্তুটা টান বলের কারণে, টান বল হচ্ছে, এবং সরলদোলকে আমরা যখন ছেড়ে দেবো তখন কি সাম্যাবস্থা থেকে মুভ নেবে না? সাম্যাবস্থা থেকে। সো সাম্যাবস্থা থেকে কে নিয়ে যায়? এমজি সাইন থিটা। ওকে, সাম্যাবস্থা থেকে নিয়ে যায় এমজি সাইন থিটা। আর এখান থেকে এটা ডিসটেন্স ধরি আমরা এস, ধরি কি এস। তাহলে কেসটা এমন দাঁড়ায় যে কেসটা এমন দাঁড়ায় যে একটা বস্তু সরল দোলকটা কি একটা ডিস্টেন্স মোমেন্টে আসতেছে। তো দেখো তো, এটা একটা বৃত্তের শেপ না? ধরা যায় এটা যদি বৃত্তের শেপ হয়, তাহলে এটা কি হবে? ব্যাসার্ধ। এটা কি হবে? ব্যাসার্ধ। এটা কিসের দৈর্ঘ্য? এটা হচ্ছে সরল দোলক যেখানে ঝুলেছিল সেটা আদি দৈর্ঘ্য, ঠিক আছে? যে দণ্ডের উপর বা যে রশির উপর, সেটা আদি দৈর্ঘ্য, ঠিক আছে? এটা আমরা কি লিখি? এস। এখানে কত কোণ গেছে? এটা হচ্ছে থিটা। সো বৃত্তচাপ, বৃত্তের উপর দণ্ডায়মান চাপের সূত্র অনুসারে আমরা কি শিখছিলাম? দেখো, এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে? এখানে এস আর সমান কি আছে? এল ইন্টু থিটা, ঠিক আছে? এখানে যদি আমার ক্ষুদ্র সরণ হয়, ক্ষুদ্র সরণের জন্য আমরা কি লিখতে পারি? ডিএস ইকুয়ালস টু এল ডি থিটা। এটা আদি দৈর্ঘ্য, যেটা চেঞ্জ হবে না। ওকে, লিখতে পারি। তো সরল দোলকের ক্ষেত্রে এখানে আমরা কি পেলাম? সরল দোলকের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই কাজ ফর্মুলা, তাহলে কাজ সমান এখানে কি হবে? আমার বল প্রয়োগ করে কোনটি? এমজি সাইন থিটা। বল প্রয়োগ করে কি? এমজি সাইন থিটা। তারপর হচ্ছে সরণ, সরণ হচ্ছে এস। এখানে হয়ে যাবে কি? ডিএস, কারণ ক্ষুদ্রতম সরণের জন্য হবে কি? এল ডি থিটা। ওকে, সেখানে আমরা কোথায় যাচ্ছি? যদি লিমিট ধরো যে থিটা ইকুয়াল নট, মানে 0 পয়েন্ট থেকে একটা থিটাতে যাচ্ছে। ওকে, তাহলে আমি সরল দোলকের জন্য কাজের ফর্মুলা কি পেলাম? W ইকুয়ালস টু এমজি সাইন থিটা এল ডি থিটা, যেটা লিমিট থিটা নট 0 টু থিটা পর্যন্ত। সেখানে এম আমার ধ্রুব, জি আমার ধ্রুব, এল তো আমার ঠিকই থাকবে, থিটা নট ডি থিটা সাইন থিটা থিটা। এখন সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে চলে আসে মাইনাস কস থিটা। সো এম জি এল ঠিক থাকবে, এখানে মাইনাস কস থিটা, এখানে থাকবে কি? থিটা আর থিটা নট। সো এটা কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করি। সো এম জি এল তো ঠিকই থাকছে, মাইনাস থিটা হায়ার লিমিট, মাইনাস কস থিটা, সূত্রে মাইনাস, আবার মাইনাস কস থিটা নট। ওকে, সেটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে এম জি এল মাইনাস কস থিটা প্লাস
cos theta naught এটাকে তুমি একটা চেঞ্জ করতে চাও, আমি চেঞ্জ করি, এটার ভ্যালু হচ্ছে mgl cos theta naught minus cos theta, এটা হলো অ্যাকচুয়ালি কাজ। ওকে, ইট ইজ দ্য রিভিশন ক্লাস, সো কিছু বেসিক আলোচনা করে ফেলবো, কিছু ম্যাথ করে ফেলবো, এই কারণটুকু করে দিলাম। ওকে, সো আশা করি এটা বুঝে গেছে। সো তোমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক করতে পারো। ওকে, এখন আর কি আছে, মনে করো এই টপিক থেকে এই টপিকটা আমরা বুঝলাম। হ্যাঁ, এখন সাধারণত এগুলো বেশি এমসিকিউতে আসবে না, কিন্তু কনসেপ্টটা তোমার জেনে রাখা দরকার। ওকে, এখন আমরা কিছু বাধ্যবাধককে বল নিয়ে আলোচনা করব। ওকে, তো বাধ্যবাধককে বল কেমন, ইট মিনস বা যেহেতু এটা কাজের ফর্মুলা, এখানে কি কাজ হতে পারে সেটা করতে পারি। বা এই স্প্রিং এর ক্ষেত্রে যদি আমি একটু বলে দিই, যে ধরো যদি স্প্রিং একটু পড়ালেখা করো, সো এটা আমার স্প্রিং, এটা হচ্ছে আমার সেই স্প্রিং, ধরো একটা ভরযুক্ত আছে। সো স্প্রিং এ যদি আমরা টেনি, মানে টানি, টানি কি আবার পিছনে দিয়ে চলে আসবে না? আর এখানে কি থাকে, যে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে আমরা কি বলতে পারি, স্প্রিং ধ্রুবক। সো এটা ফর্মুলা তো জানি, স্প্রিং এর ফর্মুলা কি হয়, বলের ফর্মুলা F equals to kx, so স্প্রিং ধ্রুবক equals to কি, F by x। আর স্প্রিং এর ক্ষেত্রে কাজের সূত্র কি, সবসময় হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কয়ার। কি হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে আমার কি সরণ, হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে আমার কি মানে সরণ। তো এই ফর্মুলা ইউজ করলে কিন্তু তুমি ম্যাথটা করতে পারবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি স্প্রিং এর সংক্রান্ত আরেকটা ছোট্ট প্রবলেম করি, যদি ধরো যে স্প্রিং এর একটা সিরিজে আছে আর একটা প্যারালাল আছে, সো আমরা তুল্য স্প্রিং ধ্রুবক বের করে ট্রাই করব। সো দেখো স্প্রিং আর একটা স্প্রিং, একটা ঘটনা আছে, যদি এরকম ঘটনা ঘটে, ইন কেস এই মোমেন্টে ধরো এটা স্প্রিং ধ্রুবক কে, এটা থেকে একটু কে2, এখানে সমান হচ্ছে x1, এখানে সমান হচ্ছে x2। বাই চান্স দুইটা স্প্রিংকে আমরা একসাথে কি করলাম, অ্যাটাচ করলাম, একসাথে যখন অ্যাটাচ করলাম, মাঝখানে কোনো গ্যাপ রাখলাম না, তখন কি স্প্রিং যদি আমরা টানি, এখানে কি একটা সরণ করবো, এই সরণটা কিসের মতো, এই দুইটা টোটাল, কারণ কি এটা যে স্প্রিং এটাও সেই স্প্রিং, দুইটাকে কি মাঝখানে ফাঁকা রেখে অ্যাডজাস্ট করে দিছি, তারপরে বল প্রয়োগ করছি। সেই জায়গায় যে ঘটনা ঘটবে, এখানে যে সরণটা ঘটবে সেটা যখন আদিতে দুইটা স্প্রিং ছিল, যেটা সিরিজে ছিল, এটাও কিন্তু সিরিজে, সো তাদের দূরত্ব কিন্তু একই করবে। সো এমত অবস্থায় শর্ত মতে আমরা লিখতে পারি x equal to x1 plus x2, অর্থাৎ পূর্বের যে দুইটা স্প্রিং একই, এই দুই সরণটা দুইটা একসাথে অ্যাডজাস্ট করলে যে সরণটা হবে তা সেম। আমরা সাধারণত কি জানতাম, f equals to kx by, তাই না? সো x সমান এখানে কি লিখতে পারি, f by k। তো আমরা এখানে কি লিখতে পারি, x equals to বদলে f by k, যেহেতু একটা স্প্রিং সেট আপ করা হয়েছে, যেটা সিরিজে আছে, এখানে ks, x1 জন্য আমরা কি লিখতে পারি, হ্যাঁ f, যেহেতু একই বল প্রয়োগ করছে, দুইটাতে একই বল পাচ্ছে, এখানে আমরা লিখতে পারি k1, সেখানে আমরা কি লিখতে পারি, f ডিভাইড বাই k2। দেখো তো সব বক্স থেকে কি f চলে যাবে, তাহলে মাঝখানে কি পড়ে থাকে, 1 বাই ks equals to 1 বাই k1 প্লাস 1 বাই k2। সেই হচ্ছে আমরা সিরিজ সংক্রান্ত স্প্রিং থাকে তাহলে সেটা ফর্মুলা, সেটা জিএসটির জন্য পড়বো, পাশাপাশি কনসেপ্টটা ক্লিয়ার না হলে ক্লিয়ার হয়ে থাকলো। ওকে, সেই হচ্ছে আমার ফর্মুলা। সো আমরা চলে যাবো কোথায়, যদি এই পোর্শনটা একদম প্যারালালে থাকে, কি থাকে, প্যারালাল থাকে, প্যারালাল থাকলে কি হয় সাধারণত দেখো তো। সো কেসটা আমরা ঘটাই, সেটা হলো দুটো স্প্রিং আলাদা আলাদাভাবে কি যুক্ত আছে, এখানে একটা ভার্জন আছে। ওকে, সেখানে এটা একটা নিশ্চিত ধ্রুবক আছে কি, তাই না, k2, সেখানে আমরা একটা সার্টেন একটা ফোর্স এমন অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এই জায়গায় ঘটনা কি ঘটবে, সো আমি এখানে যে ফোর্সটা পাবো, এটা দু জায়গাতে অ্যাপ্লাই হবে, তাই না, এবং এদের কি নির্দিষ্ট স্প্রিং ধ্রুবক আছে, এবং এখানে যে সরণটা ঘটবে সেটা সমানভাবে কি দুটো থেকে অ্যাপ্লাই ট্রাই করবে। ওকে, এখানে যে দেখো
আমার ফর্মুলা কি লিখব, যেহেতু আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, এখানেও আমার কিছুটা ফোর্স যাচ্ছে, এখানেও কিছুটা ফোর্স যাচ্ছে, সো টোটাল ফোর্সটা আমরা কি লিখতে পারি না, F1 প্লাস F2। ওকে, এটা যেন আমরা কি লিখতে পারি, K অফ এক্স, এটুকুর জন্য যে সমান করবো টোটাল ফোর্সের জন্য। F1 মানে কি K1 F K বাই এক্স বিকজ টু KX, ঠিক আছে। F1 স্প্রিংয়ের জন্য কি কতটা সমান করতেছে, তার স্প্রিং টুকু কিন্তু সমান K2 জন্য F2 এর জন্য কত করতেছে, K2 ইন্টু এক্স। ওকে, সো এখানে দেখো তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি, কে এক্স এখান থেকে বাদ যায়, আবার K1 এক্স, আবার কি K2 এক্স, উভয় পক্ষ থেকে এক্স বাদ যাবে। যদি এখানে লিখি এক্স, এখানে লিখে লিখি K1 প্লাস K2, ঠিক আছে। তাহলে এখানে হয় কি আসলে কে প্যারালালে ছিল, কিসে ছিল প্যারালালে, কি কিসে ছিল প্যারালাল। সেখানে আমরা লিখতে পারি প্যারালাল অফ স্প্রিং টু ইজ ইকুয়ালস টু K1 প্লাস K2। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে রোধের ব্যাপার। সো আমরা কিন্তু দেখলাম যে যদি স্প্রিংগুলো কিসে থাকে, সমান্তরাল থাকে, তখন ফর্মুলা কিন্তু এটা। আশা করি বিভিন্ন বোঝা গেছে, ঠিক আছে। আমি আসলে এমন একাডেমি বেছে কিন্তু আরও ডিটেলস নিয়ে আমরা আলোচনা করি। ওকে, সো অ্যাডমিশনের জন্য এই কনসেপ্টটা জেনে রাখা ভালো, পরীক্ষা কাজে দেবে। হ্যাঁ, সো আমরা যদি একটু স্প্রিং বিভাগের বাইরে কাজ থেকে বাইরে যদি আমরা একটু শক্তি নিয়ে আলোচনা করি, তো শক্তির ক্ষেত্রে আমরা আসলে কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিই, এটা তোমরা জানোই যে আমাদের মেন টপিক গুরুত্ব দিয়েছে আমরা দুইটাই, কি কি, এটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। একটা হচ্ছে ইকে, একটা হচ্ছে কি ইপি। আমরা ফর্মুলা ওয়াইজ আমরা জানি যে ইপি ইকুয়ালস টু কি বাই এমজিএইচ, আর ইকে হচ্ছে কি হাফ এমভি স্কয়ার। এখান থেকে যদি বলা যায় কোন বেসিকটা আসলে মনে রাখতে হবে, সেটা সবসময় আমি বলে দিই যে বিভব শক্তি নিয়ে যদি পড়ালেখা করো, যেটা তোমার কনফিউশন সৃষ্টি করবে সেটা হচ্ছে এখানকার এইচটা, বিভব শক্তির উচ্চতা সবসময় কি, সবসময় মাটি থেকে উপরে হিসাব করতে হবে, কোথায়, মাটি অথবা ভূপৃষ্ঠ, অথবা কি ভূপৃষ্ঠ থেকে উল্টাম চিন্তা করতে হবে, ভূপৃষ্ঠ থেকে ধরতে হবে, ঠিক আছে। যদি মনে হয় ক্লাসটা অনেক স্লো হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু 2x স্পিড দিলে ইউটিউবে দেখে নিতে পারো। ওকে, আর এটা কি করতে হবে, যেখান থেকে পড়তেছে, অর্থাৎ পড়ন্ত যদি না পড়ে তাহলে কিন্তু তার একটা বেগ থাকবে না, গতিশক্তি থাকবে না, ঠিক আছে। এই দুইটা খুবই বেসিক কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। এর ম্যাথ সলভ করার জন্য আমরা দুইটা ফর্মুলা পাইলাম, এটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, যেখানে হাফ এমভি স্কয়ার সমান আমরা কি করি স্কয়ার প্লাস কি 2gh, এখানে আমরা কি পাচ্ছি ইপি ইকুয়ালস টু কি mgh। ওকে, সো ভাই এগুলো আসলে অ্যাপ্লাই করবো কোথায়, তাই না। তো একটু সিম্পলিফাই করি। সো মনে করেন একটা প্রবলেম দেওয়া আছে এরকম, ধরো প্রবলেমটা দেওয়া আছে এরকম যে সার্টেন একটা পয়েন্ট, কোন একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে আছে, ঠিক আছে, কত মিটার, 400 মিটার উপরে আছে, আর এটা আমার হচ্ছে কি 10 কেজি। তাহলে এখানে কতটুকু শক্তি সঞ্চয় করবে, অথবা এই যখন মাটিতে আঘাত করবে কতটুকু শক্তি নিয়ে আঘাত করবে, দুইটা সিমিলার কোশ্চেন, অ্যান্সারটা সিমিলার, কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু মিনিংটা একই। যেমন কি চাচ্ছ, কতটুকু শক্তি সঞ্চয়, তাই না। আমরা কি আসলাম ইপি ইকুয়ালস টু কি mgh, এর ভ্যালু বসালাম, জি এর ভ্যালু বসালাম, এইচ এর ভ্যালু বসালাম, ক্লোজ। ওকে, এখন যদি বলে যে মাটিতে কত বেগে ধাক্কা দিবে ভ্যালোসিটি, তখন কি হিসাব করবো, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh। এটা ফর্মুলা কোথা থেকে আসছে, ভি স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার প্লাস 2gh, যেহেতু একটা পড়ন্ত বস্তু ছিল তার মানে এ ইকুয়ালস টু 0, তাহলে ভি ভ্যালুটা হবে কি রুট ওভার 2gh, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিন্তু তুমি করতে পারবো, সূত্র ইউজ করো। এখন এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি, সংরক্ষণশীলতা নীতি, এটা আসলে
এইচএসসির জন্য ইম্পর্টেন্ট টপিক এটা, যেহেতু তোমার একটা কোশ্চেন, সেটার ফর্মুলাটা হচ্ছে টোটাল শক্তিটা কী হবে? টোটাল শক্তিটা হবে ইকে আর ইপির যোগফল। এটা মানে হলো হাফ এমবি স্কয়ার প্লাস এমজিএইচ। প্রত্যেকটা পয়েন্টে যদি সমান হয় তাহলে শক্তি নির্ধারণ সূত্র মেনে চলবে, ঠিক আছে, প্রতিটা পয়েন্ট। এখন আমরা যদি একটা প্রবলেম প্র্যাকটিস করতে চাই এই শক্তি রিলেটেড, প্রবলেমটা হচ্ছে এরকম, এটা খুবই বিখ্যাত প্রবলেম, ঠিক আছে, অ্যাডমিশন এফডিতে তো ইম্পর্টেন্ট এক্সিস্টিং অ্যাডমিশন বিবিএ। টপিকটা হলো এরকম যে সাইডের একটা বস্তু আছে একটা উচ্চতায়, ঠিক আছে। এখন কোশ্চেন করছে যে ধরো এটার উচ্চতা দেওয়া আছে 100 মিটার, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। আর বলছে মাটি থেকে কত উপরে অথবা উপরে থেকে কত নিচে, ধরো এ পয়েন্ট বি পয়েন্ট, কোন বিন্দুতে এবি এর কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এটা খুব একটা বিখ্যাত প্রবলেম, ঠিক আছে, আশা করি এটা পারবা। অর্ধেক হবে, এটা খুব সিম্পল কোশ্চেন। কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? সো তোমরা ভিডিওটা পজ করে করার ট্রাই করো, আর আমি যদি করে দিই তাহলে এটা ভিডিওটা এমন হয় যে সলিউশন ইচেছে ভর দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে, তারপরে এস দেওয়া আছে হচ্ছে 100 মিটার। ধরি ভাই আমার এই কেসটাতে এই যে বস্তু মাটি থেকে 100 মিটার দূরে, ধরে এখানে পয়েন্ট হচ্ছে আমার সি, ধরবো এই পয়েন্ট আমরা ধরি সি, এ, আমি ধরলাম ভাইয়া মাটি থেকে উপরে উচ্চতা হচ্ছে এক্স, এর পার্টটাকে ধরলাম কি এক্স, এর উপরের পার্টটা কি 100 মাইনাস এক্স, ঠিক আছে। এখন বলতেছি যে পয়েন্টে আমার গতিশক্তিটা কি হবে, বিভব শক্তির দ্বিগুণ অথবা বিভব শক্তিটা হবে গতিশক্তির অর্ধেক। আমার শর্ত কি ছিল? শর্ত ছিল গতিশক্তি বিভব শক্তি হবে কি গতিশক্তির অর্ধেক, আর গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। সো এই কনসেপ্টে বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, গতিশক্তির অর্ধেক কত, হাফ, এটা সমান কি হবে বিভব শক্তি। সেটা কিন্তু আমি একটু চেঞ্জ করি তাহলে কি সিমিলার হয়ে যাচ্ছে না? মনে করে একটা বিখ্যাত অঙ্কের দেখো তো ইকে সমান কি জানতে পারা, হাফ এম বি স্কয়ার, আর ইপি সমান কি জানতে এম জি এইচ। ওকে, সেখানে কি বলছিলাম বি স্কয়ার নিয়ে কাজ করতে হবে আলাদাভাবে। তো বি স্কয়ার নিয়ে আলাদাভাবে কাজ করি তাহলে কি হয়, হতো বি স্কয়ার আলাদাভাবে কাজ করলে হাফ এম বি স্কয়ার মানে কি বি স্কয়ার প্লাস 2gh is equals to 2mgh। এখন দেখো তো স্কয়ারে কোনো কাজ আছে, কারণ সাথে পরন্ত বস্তু চলে যাবে, আমরা আসবে তখন এই পার্টটা পুরোটা চলে যাবে, তাহলে এখানে মাঝখানে কি পড়ে থাকবে m ইন্টু 2 ইন্টু g ইন্টু h ইকুয়ালস টু 2mgh। ওকে, এখানে 2 কিন্তু ক্রস, তাহলে মাঝখানে পড়ে থাকবে এখানে আবার m আর m ক্রস, আবার g ক্রস, ঠিক আছে, মাঝখানে পড়ে থাকলে একটা h প্রাইম ধরো, হচ্ছে h প্রাইমের ভ্যালু কত এখানে 100 মাইনাস x, এখানে 2 আছে আমরা এটা 2, ঠিক আছে, 2h x, এই s টা কি x, তো h প্রাইম হচ্ছে 100 মাইনাস ধরলাম, ঠিক আছে, তাহলে 3x is equal to 100 is equals to 33.33। আশা করি ভিডিওটা বুঝে গেছে, ঠিক আছে। এটা আর যদি বলে যে ভাই এখানে শর্টকাট আছে, কিন্তু একটা অ্যাডমিশনের জন্য লাগে, ওকে, শর্টকাটটা হলো যদি কখনো দেখো যে গতিশক্তি হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ, ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে x equals to h by n plus 1। ওকে, যেমন চেষ্টা করবো সেটা আমার শর্টকাট x equals to h by n plus 1, n হচ্ছে আমার কত পাই গতিশক্তি কত, ঠিক আছে।
সো আমরা আর কিছু অঙ্ক দেখি, অঙ্ক দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ করে মোটামুটি মেন আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে আসলে। ওকে, সো এটার ম্যাথস সিকুয়েন্সে কিন্তু আমরা পরে আবার ক্লাস আপলোড করবো। সো আশা করি এটা রিভিশনের মধ্যে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা যদি দেখি যে এখান থেকে আর কিছু পাওয়ার নিয়ে যদি একটু কথা বলি, কি পাওয়ার টপিক প্রবলেম হচ্ছে, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখনই আমার কি বলছে পাওয়ারটা পড়ে আছে।